শেখ হাসিনা যেই মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে, তখন উনি প্রেসিডেন্টকে বলছে, চুপ্পু সাহেবকে বলছে, তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাথায় কিন্তু স্যার দেখেন, তখনও কিন্তু স্যার ষড়যন্ত্র চক্রান্ত কাজ করতেছে। এবং এই যে ধরেন স্যার হিন্দু মন্দির বা সংখ্যালঘুরা তো স্যার বাংলাদেশে আপনি জানেন যে ঘটনা সাথে আওয়ামী লীগ কিভাবে যুক্ত, বিএনপি বা জামাত কিভাবে যুক্ত, এবং এ পর্যন্ত যত বড় বড় অভিযোগ সবই আওয়ামী লীগের বিরুদ্ধে। 2001 সালের যে কথা বলা হয় সংখ্যালঘুদের নিয়ে, কত 18 বছরে কোনো বিচার হয়েছে? সবই তো আপনার ছিল, আপনি বিচার করেন নাই কেন? 2001-এর রেফারেন্স তাই এখন ধরেন স্যার, আমি আপনার প্রশ্নটা নিয়ে নিলাম, আপনাকে এত সময় নেওয়া লাগবে না। জি, আমি আপনার প্রশ্নটা আমি সম্পূর্ণ একমত। আজকে যে সংখ্যালঘুদেরকে এই যে আঘাত, এটা দুইটা কারণ আমি বলছি। একটা হলো এই সংখ্যালঘু তাদের বিরুদ্ধে, তাদের এর মধ্যে তাদেরকে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ। 1974 সনে শেখ মুজিবুর রহমান এনিমি প্রপার্টিটা রিভাইভ করলো, তাই না? ভারত কিন্তু তখন আমাদের বন্ধু রাষ্ট্র, 25 ইয়ার্স ট্রিটি হওয়ার পরে বন্ধু রাষ্ট্র। শেখ মুজিবই কিন্তু একমাত্র ব্যক্তি হিন্দুদের এগেইনস্টেই কাজ করেছে, বুঝলেন ব্যাপার? আপনি খেয়াল করবেন এই যে বেস্টেটের নামটা পরিবর্তন করেছে, এবং খেয়াল করবেন যে আওয়ামী লীগের এটা হলো এর একটা বই আছে আওয়ামী লীগের ঘোরানারি, এই বইতে পরিষ্কার আছে 70% হিন্দু প্রপার্টি লিজ নিয়েছেন আওয়ামী লীগাররা, 70% আওয়ামী লীগাররাই বেনিফিশিয়ারি, তারাই কিন্তু এই এনিমির প্রপার্টিকে জিয়ে রাখছে। আওয়ামী লীগ আমলেই যত হিন্দুদের অত্যাচার হয়েছে কোন সরকারের আমলে হয়নি। যেমন আপনি বললেন এই 2001 এর আগে থেকে, এবং কোন ইয়ারটা আমি বলতে পারছি না, যে একবার দুর্গা পূজায় দুর্গা মন্দির, এমনকি আমার বাড়ির সামনে আমার মন্দিরের বিরাট, আমার ওখানে আশপাশে কোনো মুসলিম নেই, কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মূর্তি ভাঙচুর করা হলো। এটা আওয়ামী লীগ আমলে কেন হলো বুঝলেন না? আওয়ামী লীগ কোনোদিনই হিন্দুদের প্রোটেকশন দিতে পারে নাই। হিন্দুদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে বলছে, মুখে বলছে, কিন্তু তারা হিন্দুদের ইন্টারেস্টের বাহিরে ইয়ে করেছে। দুই একজনকে সেক্রেটারি বানালো, ইয়ে করলো, এই এসপি বানালো, এইটা ছাড়া হিন্দুদের কোনো প্রোটেকশন ছিল না আওয়ামী লীগ আমলে। এই এত হিন্দুদের অত্যাচার করলে হিন্দু ইয়ে হলো। একদিন আমার এখনো মনে আছে, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকালে হঠাৎ আমাকে ইয়ে করলো, আমার সেক্রেটারিকে বললো যে আমি একটু স্যারের সাথে দেখা করবো। মাহবুব আলমকে আমরা সমালোচনা করি, আমার বিরুদ্ধে উনি গিয়েছেন। মাহবুব আলম কিন্তু সম্পূর্ণ এই যে কি বলবো, এই যে এই কি ইয়ে যাকে বলে ধর্ম নিরপেক্ষ ব্যক্তিত্ব, সে কোনো মতে ইয়ে না। সে বলছে আজকে আমার খুব কষ্ট লাগছে। কি হয়েছে? আমি রাত্রে ঘুমাতে পারি না। কি তার ইয়ের থেকে, তার এলাকার থেকে 2টা গ্রাম হিন্দু ভারতে চলে গিয়েছে আওয়ামী লীগ আমলে। তো এইসব ঘটনা আওয়ামী লীগের। এরপরেও কিন্তু হিন্দুরা, মানে 99% হিন্দু কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে গিয়েছে। তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে হিন্দু কমিউনিটি যারা, তারা কিন্তু তাদের বিপদ ডেকে এনেছে। তারা একটা দলকে, যারা যে দল তাদেরকে কোনোদিনই সমর্থন করে নাই, কোনোদিনই প্রোটেকশন দেয় নাই, তাদেরকে সমর্থন করেছে। এতে গিয়ে যারা ফান্ডামেন্টালিস্ট কিছু, এটা সবাই না, এই গুটি কয়েকজন, তাদের একটা বিদ্বেষ ছিল তাদের বিরুদ্ধে, হয়তো এই কারণেই তাদের প্রতি আঘাত এসেছিল। আরো একটা জিনিস আমি মনে করি, যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী
অনেক এখানে নেতারা না থাকলেও কিন্তু তাদের কর্মীরা ছিল। তাদের একটা ছিল যে এই সরকার, রিভলিউশনের সরকার, তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া একটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, তাহলে এ বলবে যেটা শেখ হাসিনা বলছিল, শেখ হাসিনা এবং তার সরকার বলছিল, আমার পরে তো কেউ দেশ শাসন করার কেউ নেই। অর্থাৎ শেখ হাসিনা was taking that she is above law, above state. She is the only one, ইংরেজিতে বলে একে পেনিসিয়া, সর্বরোগের মহৌষধ। সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারবে। আমি হাসতাম, এটা যদি হয় তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা কি হাজার হাজার বছর বাঁচবেন? আর উনি ছাড়া হয়, উনি তো দেশে কোনো রাজনৈতিক দল নেতা কাকে উনি এই মাথা চারা দিয়ে উঠতে দেননি। ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান ৭৩ ইংরেজির ইলেকশনে সে দেয়নি, বুঝলেন ব্যাপার। যার পরিপ্রেক্ষিতে এখানে নেতা শূন্য তো তারাই করেছে, কিন্তু ১৭ কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না, এটা তো হয় না। আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত প্রায় ১,০০০ জন নেতা বাহির করা যাবে দেশ পরিচালনা করার জন্য। শেখ হাসিনা চলে যাবে বা আরো প্রফেসর ইউনূসও চলে যাবে, কিন্তু এই দেশ থাকবে, এই জনগণ থাকবে, আমাদের ভৌগোলিক সীমানা যে এইটা থাকবে, এবং এইটা কোনোদিনই চলে যাবে না। যার পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে আমরা প্রাধান্য দেব, দেশের জনগণকে প্রাধান্য দেব, এইটাই হলো আমাদের চিন্তা করা উচিত। না, তবে স্যার ধরেন এই হাসিনা পরবর্তী, হাসিনার পালিয়ে যাওয়ার পর যে এনআরকি তৈরি করার চেষ্টা হচ্ছে সব দিকে, আপনি দেখেন স্যার কারাগারগুলোর মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে, পুলিশ তার কার্যক্রম গুটিয়ে নিয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা চলছে, এমন প্রোপাগান্ডায় তো ধরেন ইন্ডিয়ান সকল মিডিয়া ঝাঁপাই পড়ছে, ইভেন কি নরেন্দ্র মোদীও। আমি তো বলে দিচ্ছি উত্তর, এটা সবাই বেনিফিশিয়ারি, ইন্ডিয়া বেনিফিশিয়ারি, পুলিশ বাহিনী বেনিফিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা সবাই, এরা তো চেঞ্জ করা হয় নাই। আমি এখানে তো একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি সাবেক তত্ত্বাবধায়ক, আগের তত্ত্বাবধায়ক সরকার লতিফুর প্রধান বিচারপতি লতিফুর রহমানের আমলে উনি শপথ নেওয়ার পরে উনি বঙ্গভবনে থেকেই উনার কিন্তু অ্যাডভাইসার্স উনি নিয়োগ দেন নাই, প্রধান উপদেষ্টা হিসেবে উনি একা শপথ নিয়েছেন। নেওয়ার বঙ্গভবনে থেকেই কিন্তু যে প্রিন্সিপাল সেক্রেটারিকে উনি শেক করেন, এবং এই ভদ্রলোকের নাম বললো, উনি একজন 10 জন সচিবকে সাথে সাথে চেঞ্জ করেন, 10 জন সচিবকে চেঞ্জ করেন না, প্রিন্সিপাল সেক্রেটারি এবং করেন, এবং প্রিন্সিপাল সচিব হিসেবে মনমোহন সিং এর এক ভদ্রলোকের নামটা এখন একটু আগে আসছিল, উনি নিয়োগ করেন। এটা নিয়ে অনেক সমালোচনা হলো, কিন্তু উনি কোনো মতে হয় নাই। অনেকে বলল উনি যেটা করলেন এটা তো তাহলে তো উনাকে কেউ এই নামগুলা বলেছেন বা করেছেন। উনি যেহেতু সমালোচনার হলেন, উনি বললেন যে আমি যেহেতু আমার নাম প্রস্তাবিত হয়েছিল, আমি ফিল্ড ওয়ার্ক করেছিলাম, বুঝলেন না, ফিল্ড ওয়ার্ক করেছিলাম। কারণ আমরা তো জানি যে দেশ এখানে কোনো যে জায়গায় এই যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সময় দলীয়করণের চরমন্ত পর্যায়ে গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এটা উনি করতে বাধ্য হয়েছে। তবে স্যার আমি আপনাকে একটু অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি বেশ আগে আপনাকে ইন্টারভিউতে আমি পড়েছিলাম যে আপনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভালো সম্পর্ক আছে, আপনারা দীর্ঘ সময় একান্তে বৈঠকও করেছেন। তবে বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ডা চলছে সেই জায়গাটায় আমি দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি তার টুইটে যেখানে অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনূসকে, সেখানেও তিনি এই সংখ্যালঘুদের ব্যাপারটা উল্লেখ করেছেন, এবং বহু ভাঙচুরের ঘটনা, বহু পুরান ঘটনাকে এখন আবার নতুন করে সাজানো হচ্ছে। তো আমার মনে হয় যে আপনার তরফ থেকে যদি একটা বার্তা যায়
যেগুলা ফ্যাসিস্ট হাসিনার কীর্তিকলাপ, এক অ্যানার্কি তৈরি করার চেষ্টা, আমার মনে হয় যে একে বাংলাদেশের জনগণের জন্য একটু স্বস্তিদায়ক হবে। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি হয়তো খেয়াল করেন নাই, আপনি আবার ফেসবুকের স্ট্যাটাসে আমার সম্ভবত সেকেন্ড পোস্টিংটা দেখবেন। আমি সেখানে বলেছি, আমি নরেন্দ্র মোদীকে বলেছি, নরেন্দ্র মোদী, কারণ হলো নরেন্দ্র মোদীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি এখানে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে আমি একটা ফরেনসিক ল্যাব করতে চেয়েছিলাম। যখন আমি দেখলাম যে সাগর রুনির হত্যার ব্যাপারে কোনো কিছু হচ্ছে না, আমরা মনে করলাম যে আমরা বিচারকরা, পুলিশ এবং প্রসিকিউশন মিলে এইটা যদি আমরা একটা করি, ল্যাব করি, আমরা এই ধরনের সেন্সেশনের অপরাধ গুলাতে ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি বিচারে সুপর্দ করা যায়, বিচারের আওতায় আনা যায়। নরেন্দ্র মোদীকে আমি বলেছিলাম, আপনি শেখ হাসিনা, আমি বলেছিলাম এই কারণে যে আপনি আমাদের প্রতিবেশী, আপনি একটা বৃহৎ রাষ্ট্র, আপনার সাথে আমরা যতই খারাপ মনোভাব থাকো, কিন্তু আপনি থাকবেন না একদিন, আমরাও থাকবো না, কিন্তু আপনার দেশ এবং আমাদের দেশ থাকবে, এবং আমাদের নেইবার হিসেবে আমাদের সহাবস্থানটা, ভালো সম্পর্ক থাকাটা খুব সমীচীন মনে করি, ভালো মনে করি দুই দেশের জনগণের জন্য। আপনি এই শেখ হাসিনা যে স্বৈরশাসক, তাকে আপনি আশ্রয় দেবেন না, এবং তাকে দেশান্তরী দেশের বাইরে যাওয়া এটা বাধা দেবেন না। আপনি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরিত করেন, কারণ হলো সে জঘন্যতম অপরাধ করেছে, যেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এটা আমার ফেসবুকে আপনি দেখেন, আমি আজকে বলেছি। তার পরিপ্রেক্ষিতে আমি ভারতকে বলেছি, ভারত তার মিডিয়া এবং এইগুলা ক্রমান্বয়ে এখন পর্যন্ত তারা খুব, এটা বলবো, তাদের মিডিয়াতে এবং তাদের পলিটিশিয়ান, তাদের পার্লামেন্টারিয়ান, তারা সবাই কিন্তু এই বা এই রিভলিউশনটাকে সহজভাবে নিতে পারেন নাই। একটা কারণ হলো তারা অনেকগুলা বেনিফিট নিয়েছিল হাসিনা সরকার থেকে। এটা হলো তার শেখ হাসিনাকে সরকারে, শেখ হাসিনা নিয়েছিল, তার দেশকে সে প্রাধান্য দেয় নাই, তার ক্ষমতা পাকাপোক্ত হওয়া, সে থাকা, এবং সে বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটা বড় দেশ যদি থাকে, মুরব্বী থাকে, যার ইন্টারন্যাশনালি প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আছে, সেই কারণে কিন্তু 2018 সনের যে ইলেকশন, ভোটবিহীন ইলেকশন, একতরফা ইলেকশন, এরপরেও কিন্তু শেখ হাসিনা ডাইজেস্ট করতে পেরেছিল ভারতের জন্য। এর পরিণামে শেখ হাসিনা এই 7 সিস্টার যেটা, তাদেরকে সে অনেকগুলা সুবিধা দিয়েছে, তাদেরকে এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে সেখানে জিনিসপত্র যাওয়া, এইগুলাতে অনেক বেনিফিট দিয়েছে। এই কারণেই ভারত কোনো মতে এটা মেনে নিতে পারেনি, এবং এইটা হলো নরেন্দ্র মোদী এবং তার দেশের জনগণের স্বার্থে সেইগুলা বলছে, আমাদের সেদিকে কান দিলে হবে না, আমরা আমাদের স্বার্থ দেখবো, আমরা করবো। তো আমি স্যার, নিশ্চয়ই ভারতেরও বোধোদয় হওয়া দরকার যে দলের সঙ্গে বন্ধুত্ব করার চেয়ে দেশের সঙ্গে বন্ধুত্ব হওয়াটা খুব জরুরি। সার্টেনলি এই কারণে তাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বোধোদয় হলেই ভালো। যে কথা মন্তব্য করেছেন, এটা আমরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তাকে আমরা কয়েকদিন সময় দিচ্ছি, সে যাতে তার করার জন্য, তার কোথায় যাবেন সে নির্ধারণ করার জন্য। আমার মনে হয় না যে ভারত নাই বা আমরা আশ্রয় দেবো, এটা বলে নাই, এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত তাকে আশ্রয় দেবে না।